আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের উপর যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা এসে থাকে, সেটা ডব্লিউবিসিএস হোক, মিসলেনিয়াস হোক, রেল, ডব্লিউবিপি, সমস্ত পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে ঠিক সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা হয়তো সঠিকভাবে করতে পারবো না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনগুলো বা তথ্যগুলো তুলে ধরা হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার 27°10' উত্তর অক্ষাংশ থেকে 21°38' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশগত বিস্তার 89°50' পূর্ব থেকে 85°50' পূর্ব পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান 14তম। পশ্চিমবঙ্গের আয়তন ভারতের আয়তনের 2.67%। পশ্চিমবঙ্গের আয়তন পর্তুগালের সমান এবং হাঙ্গেরির সমান, অর্থাৎ হাঙ্গেরি এবং পর্তুগাল এই দুটো দেশের আয়তনের প্রায় সমান হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার 613 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে বিস্তার 320 কিলোমিটার। ভারতের মধ্যে চতুর্থ জনবহুল রাজ্য হল পশ্চিমবঙ্গ। ভারতের জনসংখ্যার 7.54% পশ্চিমবঙ্গে বসবাস করে। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় কম লোক বসবাস করে, আর উত্তর 24 পরগনা জেলায় বেশি লোক বসবাস করে। তার মানে জনসংখ্যা কালিম্পংয়ে কম, উত্তর 24 পরগনায় সব থেকে বেশি। পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে, যা ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে। বিহার রাজ্যের জনঘনত্ব সব থেকে বেশি, বিহারের পরেই পশ্চিমবঙ্গের স্থান। কলকাতার জনঘনত্ব সব থেকে বেশি এবং পুরুলিয়ার জনঘনত্ব সব থেকে কম। লিঙ্গানুপাত দার্জিলিংয়ে বেশি এবং কলকাতায় কম। পশ্চিমবঙ্গের সাক্ষরতা 77.08%। পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষার হার বেশি এবং উত্তর দিনাজপুর জেলায় শিক্ষার হার কম। কলকাতায় মহিলার শিক্ষার হার বেশি, পুরুলিয়াতে মহিলার শিক্ষার হার কম। আয়তনে বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা এবং ক্ষুদ্রতম জেলা কলকাতা। জনসংখ্যা বৃদ্ধির হার পশ্চিমবঙ্গে 13.93%। বনভূমির পরিমাণ 19.04%। পশ্চিমবঙ্গে উপকূলরেখার দৈর্ঘ্য 157 কিলোমিটার। 157 কিলোমিটার উপকূলরেখা পশ্চিমবঙ্গে আছে। উপকূলরেখার দৈর্ঘ্য সব থেকে বেশি হচ্ছে মেদিনীপুর জেলায় 65.5 কিলোমিটার। তাহলে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় উপকূলরেখা আছে? পশ্চিমবঙ্গের মাত্র 3টি জেলায় উপকূলরেখা আছে: পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। ঝাড়খণ্ড রাজ্য হিসাবে ঝাড়খণ্ড এবং রাষ্ট্র হিসাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গের সঙ্গে বেশি সীমানা যুক্ত করে আছে। 3টি প্রতিবেশী রাষ্ট্র যেমন নেপাল, ভুটান ও বাংলাদেশ এবং 5টি ভারতীয় রাজ্য যেমন সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও আসাম পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। কলকাতায় জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক।
-1.88%। পশ্চিমবঙ্গের টোটাল জনসংখ্যা বৃদ্ধির হার 13.93%, সেখানে কলকাতা জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক। উত্তর দিনাজপুরের জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এসসি জাতির সংখ্যা বেশি এবং দার্জিলিংয়ে এসসির সংখ্যা কম। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, এর উচ্চতা 3636 মিটার। পশ্চিমবঙ্গে 2টি মহানগর আছে যেখানে 10 লক্ষের বেশি লোক বসবাস করে, কলকাতা এবং আসানসোল। পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পাঞ্চল হলো ওখলা। কোথাও কোথাও হুগলি শিল্পাঞ্চল আছে, তবে সঠিক উত্তর হবে ওখলা। হুগলি শিল্পাঞ্চল বা কলকাতা শিল্পাঞ্চল হলো ভারতের প্রাচীনতম শিল্পাঞ্চল এবং দ্বিতীয় বৃহত্তম। কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ যে রেখা, যেটা পশ্চিমবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলার উপর দিয়ে গিয়েছে। নদিয়ার কৃষ্ণনগর ও ধুবুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের পূর্বস্থলী, ঘুষকরা, আউশগ্রাম, দুর্গাপুর, বাঁকুড়ার দুর্লভপুর, পুরুলিয়ার আদ্রা ও জয়পুরের উপর দিয়ে অতিক্রম করেছে। পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ হল উত্তর দিনাজপুরের চোপড়া, মাত্র 9 কিলোমিটার। এই অংশ মহানন্দা করিডোর নামেও পরিচিত। এর আকৃতি উপর নির্ভর করে একে চিকেন্স নিকো বলা হয়। আয়তনের দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের অবস্থান 14তম। তাহলে ভারতের মধ্যে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, তারপরে দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রদেশ, তৃতীয় হচ্ছে মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গের সঙ্গে 3টি প্রতিবেশী দেশ সীমানা শেয়ার করে আছে, সেটা আগেই একবার বলা হয়েছে, যেমন উত্তর পশ্চিমে নেপাল, উত্তরে ভুটান এবং পূর্বে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশের সীমানা সব থেকে বেশি। 1951 সালে কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ স্বাধীনতার পরে। 1992 সালে কোচবিহার জেলার সীমান্তে মেকলিগঞ্জ কুসলিবাড়ি অঞ্চলের 3 বিঘা করিডোর বাংলাদেশকে 999 বছরের জন্য লিজ দেওয়া হয়। তাই 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? কুচবিহার এবং বাংলাদেশের মধ্যে। পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা পূর্বাশা বা নিউমুর এই দ্বীপটি হলো নবীনতম দ্বীপ। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল। তাহলে ভারতের রাজধানী ছিল 1911 সাল পর্যন্ত কলকাতায়, তারপরে সেটা দিল্লিতে স্থানান্তরিত হয়। যখন কলকাতায় রাজধানী ছিল 1911 সালে, তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিংস। কলকাতা ভারতের 3য় বৃহত্তম মহানগর এবং পৃথিবীর মধ্যে 5ম বৃহত্তম মহানগর। পৃথিবীর বৃহত্তম মহানগর হলো টোকিও। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু, এটা আগেই একবার বলা হয়েছে, 3636 কিলোমিটার। পশ্চিমবঙ্গের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম। এটা পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ছিল, কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে তিব্বতের টাঙ্গুলা রেলওয়ে স্টেশন, এটি পৃথিবীর সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশনের মর্যাদা পেয়েছে। এর উচ্চতা 5068 মিটার। দার্জিলিং পর্বতশ্রেণীর প্রধান শৃঙ্গ টাইগার হিল, এর উচ্চতা 2567 মিটার। কালিম্পংকে অর্কিডের শহর বলা হয়। কালিম্পং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ঋষিলা। জলপাইগুড়ি জেলার ভুটান সীমান্তে সিনচুলা পর্বত অবস্থিত, অর্থাৎ পশ্চিমবঙ্গকে ভুটান থেকে আলাদা করেছে সিনচুলা পর্বত। এটি কোথায় অবস্থিত? জলপাইগুড়ি এবং ভুটানের সীমানায়।
সিঞ্চুলা বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে সিঞ্চুলা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? বক্সা। এই বক্সা দিয়ে ভুটানে যাওয়া যায়। সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে। তাহলে নেপাল থেকে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করেছে সিঙ্গালীলা শৈলশিরা, আর সিঞ্চুলা ভুটান থেকে বিচ্ছিন্ন করেছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা এবং নেপালের মাঝখানে আছে সিঙ্গালীলা শৈলশিরা। মালভূমি অঞ্চলের ছোট ছোট পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় ডুংরি বলে। ডুংরি। অযোধ্যা ও পাঞ্চেত, বাঘমুন্ডি, ভান্ডারি এই সমস্ত পাহাড়গুলো পুরুলিয়া জেলায় অবস্থিত। পরীক্ষা অনেকবার এসছে। অযোধ্যা, পাঞ্চেত, বাঘমুন্ডি, ভান্ডারি এই পাহাড়গুলো কোন জেলায়? এটা হচ্ছে পুরুলিয়া জেলায় অবস্থিত। বেলপাহাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম গোর্গাবুরু। এখানে গোর্গাবুরুতে একটা জলপ্রপাত আছে অযোধ্যা পাহাড়ে, সেটা হচ্ছে ব্রাহ্মণী জলপ্রপাত। তাহলে ব্রাহ্মণী জলপ্রপাত কোথায় অবস্থিত? অযোধ্যা পাহাড়ে। গোর্গাবুরু পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু, যেটা অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এর আগে দেখেছি অযোধ্যা, পাঞ্চেত, বাঘমুন্ডি, ভান্ডারি এগুলো পুরুলিয়া জেলায়। এবার দেখব শুশুনিয়া ও বিহারীনাথ, এগুলো বাঁকুড়া জেলায় অবস্থিত। শুশুনিয়া ও বিহারীনাথ এই পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত। আর মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলায় অবস্থিত। বীরভূম জেলার বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে। দার্জিলিংয়ের ফালুট পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, আর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ফালুট। ঋষিলা কালিম্পংয়ে অবস্থিত। ঋষিলা পর্বত শৃঙ্গ এটা কালিম্পংয়ে অবস্থিত। তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে জলাভূমি। তিস্তার পশ্চিম দিকে তরাই অবস্থিত। এটা বিশেষে অনেকবার এসেছে। তিস্তার পশ্চিম দিকে কখনো দেয়, আবার কখনো দেয় ডান দিকে। ওই পশ্চিম দিকই হলো ডান দিক। তাহলে পশ্চিম দিকে তরাই এবং পূর্ব দিক বা বাম দিকে হচ্ছে ডুয়ার্স। বরেন্দ্রভূমি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা লাল রঙের প্রাচীন পলি দ্বারা গঠিত। এই বরেন্দ্রভূমি কোথায় অবস্থিত? উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। এটি লাল রঙের মাটি দ্বারা গঠিত, প্রাচীন মাটি দ্বারা গঠিত। লাল রঙের মাটিকে বলে ল্যাটেরাইট মৃত্তিকা। দিয়ারা মালদার দক্ষিণ, কালিন্দী নদীর দক্ষিণ অংশ যেটাকে বলে, এটা নবীন পলি দ্বারা গঠিত। তাহলে দিয়ারা নবীন পলি দ্বারা গঠিত, এটা কালিন্দী নদীর দক্ষিণে। তালকথার অর্থ হচ্ছে হ্রদ। এটি কালিন্দী নদীর উত্তর দিকে অবস্থিত। তাহলে দিয়ারা দক্ষিণে আর তাল হচ্ছে উত্তরে। রাঢ় কথার অর্থ পাথুরে জমি। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। মৃতপ্রায় বদ্বীপ দেখা যায় মুর্শিদাবাদ আর নদিয়া। এই নদিয়ার মুর্শিদাবাদ হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ। আর পরিণত বদ্বীপ বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি। আর সক্রিয় বদ্বীপ উত্তর ও দক্ষিণ 24 পরগনা। কাথি ও দীঘায় বালিয়াড়ি দেখা যায়। উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা। তিস্তা নদী সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের যমুনা নদীতে গিয়ে মিশেছে। তাই তিস্তা নদী সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের যমুনা নদীতে মিশেছে। তিস্তার উপনদী রঙ্গিত ও জলঢাকা। তাহলে রঙ্গিত ও জলঢাকা কোন নদীর উপনদী? তিস্তা। তিস্তা নদীটি ত্রাসিন নদী নামে পরিচিত। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়। সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয় কোন নদী দিকে? তিস্তা। তিস্তার ডান দিকে তরাই এবং বাম দিকে ডুয়ার্স নামে পরিচিত। মহানন্দা উত্তরবঙ্গের দীর্ঘতম নদী, আর প্রধান নদী তিস্তা, কিন্তু দীর্ঘতম নদী হচ্ছে মহানন্দা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয়ী সেতু। এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় হলদিবাড়ি ও মেখলিগঞ্জ শহরকে যুক্ত করেছে। সেতুটি 2021 সালের 1 ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছে, অর্থাৎ চালু হয়েছে।
তিস্তা নদীর উপর নির্মিত। এর দৈর্ঘ্য 2.709 কিলোমিটার। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম গঙ্গা। এটি পশ্চিমবঙ্গে 520 কিলোমিটার আছে। জলঢাকা নদী দিব্যং হ্রদ থেকে সৃষ্টি হয়েছে। গরুমরা অভয়ারণ্য জলঢাকা নদীর তীরে অবস্থিত। তাহলে জলঢাকা নদীর তীরে গরুমরা অভয়ারণ্য অবস্থিত। তোরসা, এই তোরসা নদী চুম্মি উপত্যকার টাং পাস থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে যমুনা নদীতে মিশেছে। আলাইকুড়ি ও ডিমা নদী মিলিত নাম হচ্ছে কালজানি। কালজানি নদী আলাইকুড়ি ও ডিমা নদীর মিলিত রূপ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী গঙ্গা। এটি 520 কিলোমিটার পশ্চিমবঙ্গে। গঙ্গা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে দামোদর নদী উৎপত্তি হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ নদী হচ্ছে দামোদর। দামোদর নদীতে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম ডিভিসি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে 1948 সালে। ক্ষুদ্র জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর গড়ে উঠেছে, এটি রাঁচিতে। অজয় ছোটনাগপুর মালভূমির দুমকা থেকে উৎপন্ন হয়েছে। অজয় নদী ছোটনাগপুর মালভূমির দুমকা থেকে উৎপন্ন হয়েছে। অজয় হচ্ছে বন্যাপ্রবণ নদী। শান্তিনিকেতন কোপাই নদীর তীরে অবস্থিত। দ্বারকেশ্বর নদী শুশুনিয়া পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। সুন্দরবনের নদীগুলো জোয়ারের জলে পুষ্ট, যেমন মাতালা, ইসামতি, রায়মঙ্গল, বিদ্যাধরী, গোসাবা, সপ্তমুখী, পিয়ালি, ঠাকুরানী, এগুলো সব সুন্দরবনের নদী। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। ক্যানিং মাতালা নদীর তীরে অবস্থিত। কোলাঘাট রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল এগুলো দামোদর নদীর তীরে অবস্থিত। মালদা মহানন্দা নদীর তীরে অবস্থিত। বালুরঘাট আত্রাই নদীর তীরে অবস্থিত। শান্তিনিকেতন বোলপুর কোপাই নদীর তীরে অবস্থিত। তারাপীঠ দ্বারকা নদীর তীরে অবস্থিত। জলপাইগুড়ি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি বালাসন ও মহানন্দা নদীর তীরে অবস্থিত। আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে অবস্থিত। এই কালজানি নদী আলাইকুড়ি ও ডিমা নদীর মিলিত রূপ। মুর্শিদাবাদ জেলার শিপিয়ার কাছে অর্থাৎ ধুলিয়ানার কাছে গঙ্গা দুটি ভাগে ভাগ হচ্ছে, একটি ভাগীরথী আর একটি পদ্মা। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়ে মেঘনা নাম নিয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর ইসামতি ও চুন্নি মাথাভাঙা নদীর শাখা নদী। এই ইসামতি ও চুন্নি হচ্ছে মাথাভাঙা নদীর শাখা নদী। কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত নাম হলদি। তাহলে হলদি হচ্ছে কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত রূপ। রূপনারায়ণ হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত রূপ। আর বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত রূপ হলো কুলা। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী হচ্ছে তিস্তা। দামোদর ও ভাগীরথীর মিলিত স্থল গড়চুমুক, এটা হাওড়ার দর্শনীয় স্থান। তাহলে হাওড়ায় দামোদর ও ভাগীরথী নদী একসাথে মিলিত হয়েছে। গঙ্গার পরিণত বদ্বীপ সমভূমি অংশ হল নদিয়া জেলা। অজয় নদীর তীরে কেঁদুলের মেলা বিখ্যাত। বীরভূমের সিউড়িতে মৌরাখী নদীর উপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত। গঙ্গা নদী রাজমহল দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তাহলে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কোথা দিয়ে? রাজমহল দিয়ে। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে গঙ্গা বক্ষে কলকাতা বন্দরকে রক্ষার জন্য। সাহেববাদ এটা একটা হ্রদ, পুরুলিয়া জেলায় অবস্থিত। এখানে কি হয়? পরিযায়ী পাখির আগমন ঘটে শীতের সময়। সাঁতরাগাছি ঝিল হাওড়া জেলায় অবস্থিত। এখানেও পরিযায়ী পাখি দেখা যায় শীতকালে। রসিক বিল কোচবিহার জেলায় অবস্থিত। এটাও পরিযায়ী পাখির জন্য বিখ্যাত।
তিলপাড়াবাদ, এটা বীরভূমে অবস্থিত। মেদিনীপুর খাল পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল, এটি খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল মেদিনীপুর খাল, এটা 520 কিলোমিটার, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ায় অবস্থিত। ইডেন খাল বর্ধমানে অবস্থিত। হিজলি খাল পূর্ব মেদিনীপুর অবস্থিত। আর ফিডার খাল মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, আর সবথেকে কম বৃষ্টিপাত হয় বীরভূম জেলার ময়ূরেশ্বরে। জেলা হিসাবে পুরুলিয়া জেলার সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। বর্ধমান জেলার আসানসোল সর্বাধিক উষ্ণতাযুক্ত অঞ্চল, অর্থাৎ পশ্চিমবঙ্গের আসানসোলে সবথেকে বেশি উষ্ণতা লক্ষ্য করা যায়। শরৎকালে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনে আশ্বিনের ঝড় হয়, তাই শরৎকালে যে ঝড়টা হয় আশ্বিনের ঝড়, সেটা মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের ফলে হয়। গ্রীষ্মকালে ঘূর্ণিঝড়কে কালবৈশাখী বলে। সর্বাধিক বৃষ্টিপাত হয় জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহার জেলায়। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। সুন্দরবনে ক্ষারীয় মৃত্তিকা দেখা যায়। পটজল মৃত্তিকা সিংকোনা চাষ সবথেকে ভালো হয়। পটজল মৃত্তিকায় পটাশিয়াম থাকে, তার জন্য কি হয়, এখানে চায়ের সুগন্ধ হয়। বললাম ওক, ম্যাপল, এলম, পপলার এগুলো হচ্ছে চিরহরিত উদ্ভিদ। আর মিশ্র বনভূমি এগুলো শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ও কোচবিহারে দেখা যায়। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। পশ্চিমবঙ্গের প্রায় মোট আয়তনের 19.04% বনভূমি আছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় বনভূমির পরিমাণ সবথেকে বেশি। জলদাপাড়া আলিপুরদুয়ারে অবস্থিত। গরুমারা জলপাইগুড়িতে, বক্সা জলপাইগুড়ি, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক দার্জিলিং, কুলিক রায়গঞ্জ যেটা কুলিক পক্ষীর নিবাস, এটা উত্তর দিনাজপুরে অবস্থিত। কৃষি জমির পরিমাণ উত্তর দিনাজপুর জেলায় সবথেকে বেশি শতাংশ হিসাবে। আর বর্ধমান জেলায় ধান উৎপাদনে প্রথম। পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। হুগলি জেলার চুঁচুড়াতে ও নদিয়ার কল্যাণীতে ধান গবেষণাগার আছে। ধান উৎপাদনে ভারত দ্বিতীয় পৃথিবীর মধ্যে। পূর্ব মেদিনীপুর জেলায় হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম। উচ্চ ফলনশীল ধান বীজ হলো IR8, রত্না, বিজয়া, সোনা এগুলো। উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে নীলগঞ্জ সেখানে পাট গবেষণাগার আছে। পাট উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে প্রথম। উচ্চ ফলনশীল পাট বীজ JRO 212, JRO 321, JRO 632 এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল পাট বীজ। প্রথম পশ্চিমবঙ্গের দার্জিলিং চা উৎপাদনে প্রথম। আসাম চা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম। চা উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে দ্বিতীয়, চীনের পরেই ভারতের স্থান। গম উৎপাদনে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম, আর গম উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে দ্বিতীয়। গম উৎপাদনে উত্তরপ্রদেশ ভারতের মধ্যে প্রথম, আর হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব প্রথম। আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম। কোচবিহারের দিনহাটা তামাক উৎপাদনের জন্য বিখ্যাত। তুঁত উৎপাদনে মালদা প্রথম। দার্জিলিং জেলার মংপুতে সিংকোনা চাষ হয়। চুনাপাথর পুরুলিয়া জেলায় বেশি পাওয়া যায়। বেলপাহাড়ি অঞ্চল ঝাড়গ্রামে অবস্থিত। বাঁকুড়া জেলার ঝিলিমিলি ও পোড়া পাহাড়ে টাংস্টেন এবং উলফ্রাম পাওয়া যায়। আলিপুরদুয়ার জেলার বক্সা জয়ন্তীতে ডলোমাইট পাওয়া যায়। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ 1955 সালে প্রতিষ্ঠিত হয়। 2007 সালে এর নাম দেওয়া হয় WBSEDCL।
ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় 1898 সালে দার্জিলিং জেলার সিদ্রাপংয়ে। তাপবিদ্যুৎ কেন্দ্র আছে বক্রেশ্বরে। তাপবিদ্যুৎ প্রকল্প সাগরদিঘি এবং দুর্গাপুরে দেখতে পাওয়া যায়। সৌর বিদ্যুৎ প্লান্ট আছে মৌসুম দ্বীপে। বায়োডিজেল হাইব্রিড প্লান্ট যেটা সাগরদ্বীপে দেখতে পাওয়া যায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পশ্চিমবঙ্গে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে যেটা পূর্ব মেদিনীপুর অবস্থিত, হরিদেবপুর। কোথাও কোথাও লেখা আছে হরিপুর। নেক্সট, 1855 সালে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ায়। আর কুলটিতে প্রথম ইস্পাত শিল্প গড়ে ওঠে 1870 সালে। তখন সেটির নাম ছিল বেঙ্গল আয়রন কোম্পানি। শঙ্কর ইস্পাত নির্মাণের কারখানা আছে, সেটা হচ্ছে দুর্গাপুরে। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বার্নপুর ইস্পাত কারখানাটি 1918 সালে গড়ে ওঠে। অর্থাৎ ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি যেটা বার্নপুরে, সেটা 1918 সালে গড়ে উঠেছিল। এটি কেন্দ্রীয় সরকারের অধিগ্রহণ করে 1976 সালে। দুর্গাপুর স্টিল প্লান্ট ব্রিটেনের সহযোগিতায় গড়ে উঠেছিল 1962 সালে। তাহলে দুর্গাপুরটা ব্রিটেনের সহযোগিতায় গড়ে উঠেছিল। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প 1858 সালে হাওড়ার ঘুষুরিতে গড়ে উঠেছিল। পশ্চিমবঙ্গের ঔষধ কারখানা পানিহাটিতে, যেটা বেঙ্গল কেমিক্যাল। রিষড়ায় আছে অ্যালকালি কেমিক্যাল কর্পোরেশন। টেলিফোনের তার শিল্প রূপনারায়ণপুর আছে। টেলিফোনের তার শিল্প গড়ে উঠেছে কোথায়? রূপনারায়ণপুর। রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে চিত্তরঞ্জনে। জাহাজ নির্মাণ শিল্প আছে আমাদের খিদিরপুরে। রেল কোচ ও ভারী যন্ত্রপাতি তৈরি কারখানা আছে দমদম ও ডানকুনিতে। সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণের কারখানা আছে ইছাপুর, কাশীপুর এবং দমদম। 1832 সালে শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজ কারখানা গড়ে ওঠে। কলকাতার ট্যাংরাতে কাঁচা চামড়া ট্যানিং করা হয়। বাটানগরে চর্মশিল্প আছে। কৃষ্ণনগরে মাটির পুতুলের জন্য বিখ্যাত। বাঁকুড়ার বিষ্ণুপুর পোড়ামাটির বিভিন্ন মূর্তি তৈরি হয় এখানে। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত এটা বাঁকুড়ার বিষ্ণুপুর। বীরভূমের বোলপুর ডোকরা শিল্পের জন্য বিখ্যাত। সুন্দরবনে হোগলা ও বেত থেকে মাদুর ও পাটি তৈরি করা হয়। পূর্ব মেদিনীপুর ও সুন্দরবনে লবণ শিল্পের বিকাশ লাভ করেছে। পশ্চিমবঙ্গের দুটি মহানগর হলো কলকাতা ও আসানসোল। কলকাতা পশ্চিমবঙ্গের বৃহত্তম মহানগর। আসানসোলকে শিল্পনগরী বলা হয়। ভারতের রুর বা ইস্পাত নগরী বলা হয় দুর্গাপুরকে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় আমাদের শিলিগুড়িকে। হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো। হাওড়াকে ভারতের শেফিল্ডও বলা হয়। নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। সাদা অর্কিডের শহর বলা হয় কার্শিয়াংকে। কলকাতা এবং হাওড়াকে বলা হয় যমজ শহর। পরিকল্পিত শহর যেমন সল্টলেক। পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর রাজারহাট কলকাতাতে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়কপথ WBSH4 আর ক্ষুদ্রতম সড়কপথ WBSH4A। সবথেকে বেশি সড়কপথ আছে আমাদের মহারাষ্ট্রে। ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। শিলিগুড়িকে বলা হয় পূর্ব ভারতের প্রবেশদ্বার আর মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। এবার আসবো আমরা দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা নবীনতম একটা দ্বীপ, যেটার নাম হচ্ছে পূর্বাশা বা নিয়মুর। এটি বঙ্গোপসাগরে জেগে উঠেছে। দক্ষিণ চব্বিশ পরগনায় আছে কাকদ্বীপ, জম্মুদ্বীপ, মৌসিন দ্বীপ। তারপরে ফ্রেজারগঞ্জ, যেটা মৎস্য কেন্দ্র আছে, সমুদ্র সৈকত আছে এখানে। গঙ্গাসাগর আছে, যেটা কপিলমুনির আশ্রম, এটাও দক্ষিণ চব্বিশ পরগনায়।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদী যেমন বিদ্যাধরী, রায়মঙ্গল, গোসাবা, মাতালা, সত্যমুখী, ইসামতি, এসইজেড এর পুরো নাম স্পেশাল ইকোনমিক জোন। এই জেলায় লথিয়াল দ্বীপে, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার লথিয়াল দ্বীপে পরিযায়ী পাখির আসতে দেখা যায় শীতকালে। তাহলে লথিয়াল দ্বীপ হচ্ছে পরিযায়ী পাখির জন্য বিখ্যাত। দক্ষিণ চব্বিশ পরগনার একটা কুমির প্রকল্প আছে, সেটা হচ্ছে ভগবতপুরে অবস্থিত। 1987 সালে, এটা অনেকবার পরীক্ষা এসছে, 1987 সালের সুন্দরবনকে বিশ্বের জীব বৈচিত্র্যের ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয়। আর 1989 সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হিসাবে ঘোষণা করা হয়। এবার উত্তর চব্বিশ পরগনা, ড্যাম্পিয়ার হজেস রেখা আছে এখানে। 1924 সালে এই জেলায় দমদম বিমানবন্দর গড়ে উঠেছে। এই জেলার অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে বঙ্কিমচন্দ্রের জন্মস্থান, কাচনাপাড়াতে আছে ঈশ্বরগুপ্তের জন্মস্থান, হালি শহরে আছে রামপ্রসাদের জন্মস্থান, গোপালনগরে আছে বিভূতিভূষণের জন্মস্থান। এবার আসবো আমরা কলকাতায়। 1690 সালে কলিকাতা, গোবিন্দপুর ও সোটানুটি এই 3টি গ্রাম নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মাধ্যক্ষ জব চার্নক কলকাতার পত্তন করেন। তিনি সাবর্ণ রায় চৌধুরীর পূর্বপুরুষ লক্ষ্মীনারায়ণ চৌধুরীর কাছ থেকে এই 3টি গ্রাম সত্ত্ব হিসাবে নিয়েছিলেন। কলকাতাকে সিটি অফ প্যালেস বলেছিলেন মেকলে সাহেব, আর সিটি অফ জয় বলেছিলেন ডোমিনিক ল্যাপিয়ার। কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানীও বলা হয়। কলকাতায় আলিপুরের চিড়িয়াখানা আছে, 1876 সালে এটা গড়ে উঠেছিল। 1840 সালে লর্ড অকল্যান্ড এর ভগ্নী মিস ইডেন গার্ডেনের ভিত্তি প্রস্থাপন করেছিলেন। মহারানী ভিক্টোরিয়ার স্মৃতি রক্ষার্থে তাজমহলের প্রতিরূপে একটা মার্বেল পাথরের ভিক্টোরিয়া মেমোরিয়াল ভবনটি তৈরি হয়েছিল 1921 সালে। তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল গড়ে উঠেছিল 1921 সালে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিত্তি স্থাপন করেছিলেন রাজা পঞ্চম জর্জ। এটি 1906 সালে নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1921 সালে। এর নকশা তৈরি করেছিলেন স্যার উইলিয়াম এমারসন এবং প্রধান ঠিকাদার ছিলেন মার্টিন অ্যান্ড কোম্পানি। 1814 সালে এশিয়াটিক সোসাইটি বেঙ্গল দ্বারা স্থাপিত হয় ভারতীয় জাদুঘর। ভারতীয় জাদুঘর যেটা কলকাতা অবস্থিত, সেটি 1814 সালে এশিয়াটিক সোসাইটির দ্বারা গড়ে উঠেছিল। এটি এশিয়ার বৃহত্তম জাদুঘর। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের প্রথম মেট্রো রেল 1984 সালে 24 অক্টোবর কলকাতায় চালু হয়েছিল। হাওড়া, এবারে দেখা যাক। হাওড়া আছে বোটানিক্যাল গার্ডেন, যেটা শিবপুরে অবস্থিত। এটা আচার্য জগদীশচন্দ্র বসুর নাম হিসাবে করা হয়েছিল বোটানিক্যাল গার্ডেন। হাওড়া জেলায় এটা হাওড়া হবে। হাওড়া জেলার ইঞ্জিনিয়ারিং ও ফাউন্ডিং শিল্পের আধিক্য থাকার জন্য এই জেলাকে ভারতের গ্লাসগো বা বার্মিংহাম বা শেফিল্ড বলা হয়। বস্ত্রশিল্পের বৃহত্তম হাট হাওড়া জেলার মঙ্গলা হাট। 1854 সালে হাওড়া রেল স্টেশন প্রতিষ্ঠিত হয়। বিশ্বের বৃহত্তম রেল স্টেশন এটা। বর্তমানে হাওড়া হলো পূর্ব রেলওয়ে ও দক্ষিণ পূর্ব রেলওয়ের প্রধান কেন্দ্র। হাওড়া সেতু হাওড়া জেলা কলকাতা জেলার পর পশ্চিমবঙ্গের দ্বিতীয় ক্ষুদ্রতম, অর্থাৎ কলকাতা হচ্ছে ক্ষুদ্রতম, তারপরে দ্বিতীয় ক্ষুদ্রতম হচ্ছে হাওড়া জেলা। এখানে রবীন্দ্র সেতু 1875 সালে গড়ে উঠেছিল, যেটার নাম হচ্ছে হাওড়া সেতু। বিদ্যাসাগর সেতু, এটা এশিয়ার সবথেকে লম্বা কেবল ব্রিজ সেতু, 1992 সালে গড়ে উঠেছিল। তারপর আছে বিবেকানন্দ সেতু এবং নিবেদিতা সেতু। এই 4টি সেতু, হাওড়া সেতু বা রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, বিবেকানন্দ সেতু এবং নিবেদিতা সেতু, এই 4টি সেতু কলকাতা ও হাওড়া শহরকে যুক্ত করেছে। হাওড়া জেলার উলুবেড়িয়াতে
ব্যাডমিন্টন খেলার শাটল কর্ক তৈরি হয়। এবার দেখব হুগলি। 1950 সালে চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয়। পশ্চিমবঙ্গের বৃহত্তম বিল ডানকুনি বিল, এটা হুগলি জেলায় অবস্থিত। 1853 সালে হুগলি জেলার রিষড়ায় ভারতের প্রথম চটকল গড়ে ওঠে। সবুজ দ্বীপ, এটা হুগলি জেলায় অবস্থিত। সবুজ দ্বীপ কোথায়? হুগলি জেলায়। নদিয়ার নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। নদিয়া জেলার ফুলিয়াতে কবি কৃত্তিবাসের জন্ম। পূর্ব মেদিনীপুর বলছে 1968 সালের ইন্ডিয়ান অয়েলের পরিচালনায় তৈল শোধনাগার স্থাপিত হয় হলদিয়ার শিল্পাঞ্চলে। 1975 সালে তৈরি শোধনাগারে উৎপাদন শুরু হয়। তাহলে এই তৈল শোধনাগার থেকে তৈল উৎপাদন শুরু হয় 1975 সালে। কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন এখানে অবস্থিত। আরাবাড়ি মডেল যৌথ গণব্যবস্থাপনার জন্য বিখ্যাত, এটা ঝাড়গ্রামে অবস্থিত। বাঁকুড়া জেলায় আছে জঙ্গলমহল, তারপরে বিহারীনাথ পাহাড়, শুশুনিয়া পাহাড়, মশক পাহাড়, কোরো পাহাড়, এগুলো সব বাঁকুড়া জেলায় অবস্থিত। ঝিলিমিলি অরণ্য, মণিপুর জলাধারা, এগুলো বাঁকুড়া জেলাতেই অবস্থিত। রামকিঙ্কর ভাস্কর্য, এনার জন্মস্থান বাঁকুড়াতে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। পুরুলিয়া জেলার পূর্বের নাম ছিল মানভূম, এখানে সোনা বিখ্যাত। পুরুলিয়াতে কেন্দু পাতা, যেগুলো বিড়ি তৈরি হয়, সেই বিড়ি তৈরির পাতা কেন্দু পাতা পুরুলিয়াতে পাওয়া যায়। পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়। রাজ্যের নবীনতম জেলা অর্থাৎ 23তম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। 1774 সালে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ভারতের প্রথম কয়লা খনি স্থাপিত হয়। পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা আছে। দামোদর, অজয় ও দ্বারকেশ্বর নদী এই জেলায় অবস্থিত। নাচন পাখিরালয় কাজী নজরুল ইসলামের জন্মস্থান। মাইথনবাদ সব এই বর্ধমান জেলাতেই অবস্থিত। পশ্চিম বর্ধমান। শিল্পনগরী বলা হয় আসানসোল, যেটা পশ্চিম বর্ধমানে অবস্থিত। বক্রেশ্বরের সালফিউরাস উষ্ণ প্রস্রবণ দেখা যায় বীরভূম জেলার। ম্যাসাঞ্জোর বাঁধ, মামা ভাগ্নে পাড় সব বীরভূম জেলায় অবস্থিত। কবি জয়দেবের জন্মস্থান কেঁদুলি, কবি চণ্ডীদাসের জন্মস্থান তার নানুর, সব এই বীরভূম জেলাতেই অবস্থিত। মুর্শিদাবাদ আছে শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ, যেটা বর্তমানে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। মুর্শিদাবাদ জেলা ভাগীরথী পূর্ব ভাগ বাগরি এবং পশ্চিম ভাগ রাঢ় নামে পরিচিত। এখানে রেশম চাষের জন্য বিখ্যাত। মুর্শিদাবাদ জেলার বালুচরি এবং কোরিয়ান জামদানি শাড়ি জন্য মুর্শিদাবাদ বিখ্যাত। মালদার কালিন্দী নদীর উত্তর ভাগ তাল এবং দক্ষিণ ভাগ দিয়ারা নামে পরিচিত। উত্তর দিনাজপুরে কি আছে? রায়গঞ্জের কাছে কুলিক নদীর তীরে কুলিক পক্ষীরালয়, এটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম পক্ষীরালয়। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট। এবার আসবো দার্জিলিং ও কালিম্পং। দার্জিলিংয়ের অর্থ বজ্রের দেশ, পেরং কথার অর্থ ফার গাছের দেশ। দার্জিলিংকে হিমালয়ের রানী বলা হয়। ঘুম রেলওয়ে স্টেশন পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ছিল এক সময়, এখন সেটা পরিবর্তিত হয়ে দ্বিতীয় রেলওয়ে স্টেশন হয়েছে, দ্বিতীয় উচ্চতম। আর প্রথম উচ্চতম রেলওয়ে স্টেশন হচ্ছে তিব্বতের টাঙ্গুলা, এটি 5068 মিটার উঁচু। দার্জিলিংয়ের লেপচা জাতিদের মাতৃভাষা হচ্ছে রংরিং। কার্শিয়াংকে ল্যান্ড অফ হোয়াইট অ্যাসিড বলা হয়। কার্শিয়াং কথার অর্থ বেতের লাঠি। মিরিক হ্রদ দার্জিলিং জেলায় অবস্থিত। এই মিরিক একটা শহর, শৈল শহর। কার্শিয়াং একটা শৈল শহর। স্টেপ অ্যাসাইড দার্জিলিংয়ের একটা দর্শনীয় স্থান। অর্কিডের শহর বলা হয় কালিম্পংকে, আর কার্শিয়াংকে বলা হয় সাদা অর্কিডের শহর। তবে গ্রিন হাউস পদ্ধতিতে এখানে শিলিগুড়িতে অর্কিডের চাষ শুরু হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিসিএস অনেকবার এসছে। 1999 সালে ইউনেস্কো
দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্বের ঐতিহ্য তালিকাভুক্ত করেছেন। আর 2005 সালে নীলগিরি পার্বত্য রেলওয়েকে বিশ্বের ঐতিহ্য তালিকাভুক্ত করা হয়েছে। কালিম্পং জেলার মংপুতে সিংকোনা চাষ হয়। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী তিস্তা, এটি উত্তরবঙ্গের প্রধান নদী। জলপাইগুড়ি জেলার টেমস বলা হচ্ছে করলা নদীকে। জর্দা নদীর তীরে জল্পেশ্বর শিব মন্দির অবস্থিত। এবার আসবো আলিপুরদুয়ার। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম উপজাতি টোটো, এরা আলিপুরদুয়ারে অবস্থিত। টোটোপাড়ায় এরা বসবাস করে, দলসিংপাড়ার পাশে। চিলাপাতা ফরেস্ট আলিপুরদুয়ারে অবস্থিত। জলদাপাড়া অভয়ারণ্য, বক্সা ব্যাঘ্র প্রকল্প সব আলিপুরদুয়ারে। তারপরে জয়ন্তী পাহাড় আছে আলিপুরদুয়ারে। কোচবিহারে আছে কোচ জাতির বাসভূমি। কোচবিহারের তোরসা নদীর তীরে অবস্থিত। কোচবিহারকে নদীমাতৃক জেলা বলা হয়। কোচবিহার জেলার তুফানগঞ্জের পাশে রসিকবিল অবস্থিত। কোচবিহার জেলার ভ্যারেন্ডা গাছে এন্ডি পোকার চাষ হয়, এর থেকে সূক্ষ্ম রেশম সুতো তৈরি হয়। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয়ী সেতু, এটা আগেই বলা হয়েছে। এই ধরনের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং ভিডিওটা কেমন হলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।